but please consider me as your family member, because I also belong to this law fraternity. In my life, 3-4 cases I also fought, and they offered me one ground. I preserve it. Whenever I'll be allowed to practice regularly, not for me, but for public works, for development works. And sometimes I have seen, to give the briefing, it may not be proper in every cases. So it is better if we can fight ourselves, then at least who knows the things, at least may get the opportunity, because now also I am continuing the Bar Association membership. So please give me the live member. Every year giving the subscription, instead of that, give me the live membership, so that sometimes we also on behalf of people, I can assure you no money we will take for that, only voluntarily. Sir, thank you very much. This judiciary is an important temple for us. কোনো পয়সা নেবেন না, স্বেচ্ছাশ্রম, অনলি ভলেন্টারি। তিনি বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং 3-4টে কেস লড়াই করেছেন। একটা গাউন তাকে দেওয়া হয়েছিল এবং সেটা তিনি প্রিজার্ভ করেছেন। যদি কখনো সর্বক্ষণের আইনি পেশায় আসেন, তাহলে পয়সা নেবেন না, বিনা পয়সাতেই লড়বেন। আজকে কলকাতায় বাইপাসের ধারে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আয়োজিত একটা আইন বিষয়ক হাইকোর্টের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়, রয়েছেন সেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবগাম সহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে যখন বক্তব্য রাখতে বলা হয়, তিনি এই সমস্ত বলেছেন যে আমিও আইনজীবী পরিবারের একজন, আমিও একজন বার অ্যাসোসিয়েশনের মেম্বার, এবং বলেছেন যে সব সময় প্রত্যেক বছর চাঁদা দিই এবং আমার সদস্য পদ আজীবন যেন থাকে। এইটা সরিয়ে দিতে হবে যে আমি আইনজীবী, আমি ল জানি, আইন জানি। বলছেন যে বিনা পয়সায় লড়বো যদি পরবর্তীকালে কখনো, হ্যাঁ সেরকম সুযোগ এসে যেতে পারে। মুখ্যমন্ত্রিত্ব যদি কখনো চলে যায়, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থাপনা যদি কখনো চলে যায়, তাহলে আদালতে গিয়ে আবার আইনজীবীর পেশায় যুক্ত হবে, এবং বলেছেন বিনা পয়সায় লড়বেন। এখন কথা হচ্ছে যে বিনা পয়সা লড়লেও পসার খুব একটা হবে কি আমি জানি না, বলতে পারবো না, আমি জানি না, এটা নিয়ে কিছু বলবো না। পসার খুব একটা হবে বলে মনে হয় না, কারণ যেটুকু শুনেছি আইন সম্পর্কে, তাতে বেশিরভাগ সময় খুব ভুলভাল বলেন। এই সাধারণ একটা উদাহরণ দেখুন, এই পরশুদিন সাংবাদিক বৈঠক করতে গিয়ে নবান্ন সভাঘর থেকে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন রাজভবনের সামনে ধর্ণা করছিলেন, তখন সেখানে 144 ধারা জারি ছিল না। অথচ রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি আদালতে গিয়ে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে বলেছেন যে হ্যাঁ, ওখানে বরাবরের জন্য 144 ধারা জারি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা করেছিলেন তখনও জারি ছিল, কিন্তু হ্যাঁ, পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, নিতে পারেনি। তাহলে জেনে শুনে হয় মিথ্যা কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, অথবা অঙ্কতা। তাও সব জায়গায় বলেন, আমি অনেক শুনেছি এর আগেও, যে আমি MA LLB আরো কি সব একসঙ্গে পাশ করেছেন, এবং বলেন যে আমি 3-4টে কেস লড়েছি, এই কথাটা প্রায়ই বলেন, এবং প্রয়োজন হলে লড়বেন। হ্যাঁ, লড়তে পারেন তো। যখন আপনার সরকার বিপদে থাকে, যখন আপনার দল বিপদে থাকে, যখন একের পর এক আদালতের রায়ে যখন কার্যত চর খেয়ে গাল লাল হয়ে যায়, তখন নিজে গিয়ে দাঁড়াতে পারেন তো। এমনি আপনার দলের লোকজন বিচারপতিদের উদ্দেশ্যে যা যা বলেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জাস্টিস রাজাশেখর মান্থা থেকে শুরু করে জাস্টিস বিশ্বজিৎ বসু, অমৃতা সিনহা সহ অন্যান্য বিচারকদের, বিচারপতিদের লক্ষ্য করে ব্যক্তি জীবন নিয়েও যা যা আক্রমণ করেন, তারপরে আপনার মুখে বোধহয় এসব মানায় না। আর সামনে প্রধান বিচারপতিকে পেয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি, মায় তিনিও লয়ার, ব্যাস
শুরু করে দিয়েছেন জ্ঞান ফলানো। বিনা পয়সার জ্ঞান, অসুবিধা নেই। এই যে বললাম, বিনা পয়সায় উনি লড়াই করতে চান, কিন্তু ভলান্টিয়ারি দিতে চান, কিন্তু কেউ বোধহয় ওনাকে নিয়োগ করবেন না। আবার বলছেন যে ওই ওই সোশ্যাল ওয়ার্কের জন্য, মানে মানুষের পাশে দাঁড়াবার জন্য উনি লড়বেন, ডেভেলপমেন্টের জন্য লড়বেন। হ্যাঁ, তা লড়ুন। যারা চাকরি বাকরি আহ, না পেয়ে বিভিন্ন বহুদিন হাজার দিন ধরে ধর্ণা দিচ্ছে ওখানে, তাদের হয়ে একটু আদালতে লড়ুন না, দেখুন না জিতে আসতে পারেন কিনা। কোটি কোটি টাকা দিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এত নামি দামি বিচারপতিকে নিয়োগ করেন, একটু লড়ে দেখুন, নিজে একটু লড়ুন, কেমন লাগে দেখুন। পরের পার্টটা শোনাবো, পরের পার্টটা আরো মারাত্মক। ভারতীয় আইন ব্যবস্থার উপর ভারতের যারা বাসিন্দা, অধিবাসী, প্রত্যেকটা নাগরিক, তাদের অত্যন্ত একটা উচ্চ ধারণা রয়েছে, সম্মানের ধারণা রয়েছে, অত্যন্ত শ্রদ্ধার আসন রয়েছে। সেখানটায় এসে দাঁড়িয়ে উনি বলছেন যে হাম্বল রিকোয়েস্ট, হাম্বল সাবমিশন, যে বিচার বিভাগ যেন নিরপেক্ষ থাকে, বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, ইত্যাদি বলতে শুরু করেছে। যে বিচার বিভাগ, যে বিচারপতিরা, যে কোর্ট বারে বারে রক্ষা কবচ দিয়েছে বলে নির্বাচনে লড়াই করতে পেরেছেন উনি বা ওনার দলের নেতৃত্ব, সেই বিচার বিভাগকে জ্ঞান দিচ্ছেন কার্যত যে নিরপেক্ষ থাকার জন্য। রাজভবন থেকে, রাজ্যপাল থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, সংবিধানের সমস্ত দিক, সেই সমস্ত দিককে যিনি অগ্রাহ্য করেন, যিনি সমস্ত দিককে কড়া কঠিন ভাষায় সমালোচনা করেন, আক্রমণ করেন, আজকে বিচারপতিদের পেয়েছেন, জ্ঞান দিয়ে দিচ্ছেন। শুনুন কি বলেছেন। To all of you, first I want to apologize to mention this to all of you. It is not my intention to humiliate or manhandle to anyone, but my submission, my kind submission, that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. Like Sanskrit, they say sometimes puja, sometimes for all the caste, all the creed, all the community, all the people. Even northeastern people are here from Andaman. They are really neglected. Give them bigger opportunity. Sometimes to come to Calcutta and other place also for their greater interest, because nobody takes care for them. They're really neglected. I will appeal for them also. With this word, thank you very much for convening this conference here, and please do it in every time. From our side, there are so many places are available also. I thank to ITC for organize all these things. West Bengal government. বেশ, আর শোনাচ্ছেন, আপনারা শুনলেন ওই যে যে কথাগুলো বললেন, যে ভারতীয় বিচার ব্যবস্থা 1 নম্বর নিরপেক্ষতা, গোপনীয়তা, ইম্পার্সিয়ালিটি যেগুলো বললেন, সেগুলো রাখতে হবে, সেগুলো নেই ভারতীয় বিচার ব্যবস্থায়? আছে, নিশ্চয়ই আছে। আপনার বলার মধ্যে দিয়ে সেগুলোকে আপনি প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাতে পারেন, কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার যে গরিমা, সেটাকে ম্লান করতে পারবেন না, কোনো মতেই পারবেন না। খোঁচা মেরে কথা বলতে পারেন, বিভিন্ন ভাবে বলতে পারেন, কিন্তু ম্লান করতে পারবেন না। এই তো 16 তারিখে আবার আসছে না, এখন আবার বললে বলবেন যে আপনারা আগে থেকে কি করে জানতে পারেন, তার মনে যোগাযোগ আছে, পলিটিক্যাল বায়াসনেস এর কথা বললেন। ভাবতে পারেন, ভাবতে পারেন পলিটিক্যাল বায়াসনেস এর কথা এইরকম একটা অনুষ্ঠানে বলছেন। পলিটিক্যাল বায়াসনেস আদালতের নেই, থাকার কথা নয়, নেইও। কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, ওই নবান্নের যে সভাঘরের বৈঠক, সেখান থেকে কি বললেন, যে 21শে জুলাই ওখানে অনেকগুলো মানুষের ডেড বডির রক্ত পড়ে আছে, সেই জন্য আমরা 21শে জুলাই ওখানে সমাবেশ করি, এবং কোর্ট তো সবাইকে দিয়ে দিচ্ছে, সিপিএম কে দিচ্ছে, বিজেপি কে দিচ্ছে। কোর্ট শুধু তৃণমূলকে দেবে 21শে জুলাই ধর্মতলায় করার জন্য? অন্য পার্টিকে দেবে না?
যেমন আপনারা 144 ধারা থাকা সত্ত্বেও আপনার পুলিশ, কলকাতা পুলিশ, পুলিশ মন্ত্রী আপনি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ধর্ণা করতে দিল, বিরোধী রাজনৈতিক দলের যারা তাদের ধর্ণা করতে দিল না। এইরকম হবে? এইরকম বায়াসনেস না থাকুক এটা চাইছেন? আপনি আচরি ধর্ম, পরের শিখাও। সরকার যদি ঠিকঠাক কাজ করে তাহলে তো মানুষকে আদালতে যেতে হয় না। পুলিশ প্রশাসন যদি সঠিক জায়গায় থাকে, তারা যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তারা যদি ঠিক ঠিক বিচার করে, তাহলে তো সাধারণ মানুষকে আর আদালতের দরজায় গিয়ে কড়া নাড়তে হয় না। যখন পুলিশ প্রশাসন ঠিকঠাক ভূমিকা পালন না করে, যখন তাদের মধ্যে কার্যত একপেশে একচোখা নীতি দেখা যায়, তখন সাধারণ মানুষকে আদালতের দরজায় গিয়ে দাঁড়াতে হয়। আদালত তাদের শেষ ভরসা। ভারতীয় বিচার ব্যবস্থার অনেক ত্রুটি থাকলেও, হ্যাঁ, দীর্ঘসূত্রিতা একটা ত্রুটি নিশ্চয়ই, সেটা নিয়ে বলতে পারেন। পলিটিক্যাল বায়াসনেস নিয়ে কথা বলাটা মূর্খামি ছাড়া কিছু নয়। বিশেষ করে নিজে যখন দাবি করেন আমিও আইনজীবী পরিবারের সদস্য, সেখান থেকে দাঁড়িয়ে এই পলিটিক্যাল বায়াসনেসের কথাটা বলা উচিত হলো। ডিওয়াই চন্দ্রচূড় কথাটা শুনে একবার এরকম তাকালেন এক ঝলক। মানেটা বোঝেন বাংলার রয় আর দিদি? ধন্যবাদ।